গুলোকে আমরা কিভাবে পাবো বা কখন বুঝবো যে সাবস্টিটিউশন, কখন বুঝবো এলিমিনেশন। এই পর্যন্ত আমরা কথা হয়েছে। দ্যাট মিনস আমরা এখন কাজ করছিলামই হচ্ছে এলিমিনেশন অফ অ্যালকাইল হ্যালাইড নিয়ে। তো এই এলিমিনেশন অফ অ্যালকাইল হ্যালাইডের একটা এক্সটেন্ডেড পার্ট আছে, সেটাকে আমরা বলি এলিমিনেশন 1 এন্ড এলিমিনেশন 2। দুইটা টাইপের এলিমিনেশন রিঅ্যাকশন হতে পারে। যেরকম করে আমরা SN1 এন্ড SN2 রিঅ্যাকশন করেছি, একই প্রসেসে আমরা হচ্ছে এলিমিনেশন 1 এন্ড এলিমিনেশন 2 এরকম দুইটা রিঅ্যাকশনের পসিবিলিটি থাকে। তো আমাদের আজকের আলোচনাটাই থাকবে হচ্ছে যে আমরা কখন বুঝবো যে রিঅ্যাকশনটা এলিমিনেশন 1 হচ্ছে অথবা কখন রিঅ্যাকশনটা এলিমিনেশন 2 এই মেকানিজম ফলো করে হচ্ছে। তো চলো তাহলে আমরা প্রথম হচ্ছে রিঅ্যাকশন গুলো আস্তে আস্তে লিখতে থাকি, আমাদের ফ্রেন্ডরা জয়েন করুক, দেন আমরা লেখা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব। আসো আমরা আগে রিঅ্যাকশন গুলোকে লিখে ফেলি। তাহলে আমরা শুরু করছি প্রথমে এলিমিনেশন 1। এলিমিনেশন 1 কে আমরা শর্টলি বলি হচ্ছে E1 রিঅ্যাকশন। তো আমরা স্টার্ট করছি E1 রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশন 1 বা E1 রিঅ্যাকশন আমরা স্টার্ট করছি। স্যার প্রোডাক্টে CH3 হবে। থ্যাংক ইউ স্যার।
স্যার হ্যাঁ স্যার। স্টেপ 1 এ স্যার ওই রিঅ্যাক্টেন্টের সাইডে ক্লোরিন দিতে হয়তো ভুলে গেছেন, হাইড্রোজেন দিয়ে ফেলছেন। থ্যাংক ইউ স্যার। লাস্টে পুরাতে ডাবল বন্ড হবে না স্যার? লেখা হয়ে গেছে স্যার? বাকি আছে কারো? লাস্ট কম্পাউন্ড স্যার। ওকে স্যার। হয়ে গেছে স্যার। কারো লেখা বাকি আছে স্যার এখনো? স্যার তো হ্যাঁ স্যার মেকানিজমের সবগুলো কম্পাউন্ডের নাম লিখতে হবে নাকি? না না, তুমি ইনিশিয়াল কম্পাউন্ড আর ফাইনাল কম্পাউন্ডের নাম লিখতে পারলেই চলবে। ইন্টারমিডিয়েটে যা আছে এগুলো কোনোটারই দরকার নেই। তাহলে চলো শুরু করি। তাহলে এলিমিনেশন 1 রিঅ্যাকশনের মেইন রিঅ্যাকশনটা আমরা উপরে দেখতে পাচ্ছি। তো উপরটা দেখে আসলে এটা তো কমপ্লিট রিঅ্যাকশন, এখানে বলার তেমন কিছু নেই। আলোচনাটা আমরা শুরু করছি আমাদের মেকানিজম পার্ট থেকে। তো মেকানিজমের ক্ষেত্রে আমরা প্রথমে যেটাকে দেখাই যে আমাদের এই যে কম্পাউন্ড নিয়ে আমরা রিঅ্যাকশন করছি এটা অ্যাকচুয়ালি কি অবস্থায় থাকে। তো এটা আসলে দেখা যায় যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যালকোহলিক সলিউশন হওয়ার কারণে দেখা যায় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে পটাশিয়াম আয়ন, ওয়াটার আর হচ্ছে অ্যালকক্সাইড, যেহেতু আমাদের এখানে ইথেনের অক্সাইড আছে তাই আমরা এটাকে বলছি ইথক্সাইড আয়ন ফর্ম করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা ইথক্সাইড আয়ন পেয়েছি আমাদের এই সলিউশন থেকে।
সো নর্মালি যদি দেখা যেত যে এটা একটা অ্যাকুয়াস সলিউশন হতো পটাশিয়াম হাইড্রোক্সাইডের, সেখানে হয়তো আমি হাইড্রোক্সাইড আয়নটাকে পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইথানলের সাথে রিঅ্যাকশন করাতে এটা ইথক্সাইড আয়ন হয়ে গেছে। আমরা চাইলেই আয়নটাকে এখানে লিখতেও পারবো, তাহলে ইথক্সাইড আয়ন আমরা এখানে ফর্ম করেছি। তো যাই হোক, আমাদের যেই অ্যালকাইল হ্যালাইড কম্পাউন্ডটা আছে, সেই অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড আছে যেই কার্বনটার সাথে অ্যাটাচড অবস্থায়, সেই কার্বনটার সাথে খেয়াল করো যে অনেকগুলো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড, যার কারণে আমাদের এই কার্বনের ইলেকট্রন ডেনসিটি বেশ অনেক বেশি বলা যায়, যথেষ্ট আছে। তাহলে আমরা এখানে যেটা দেখি যে আমাদের এই অ্যালকাইল গ্রুপগুলো, আমাদের এই হ্যালোজেন আছে যে কার্বনটা, তার ইলেকট্রন ডেনসিটি তারা কিছুটা ইনক্রিজ করার সুযোগটা আছে, এবং এই সুযোগটাকেই হচ্ছে আমাদের এই হ্যালোজেন হচ্ছে কাজে লাগায়। যেহেতু এই কার্বনটা অ্যালকাইল গ্রুপের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি শেয়ার করে নিজের ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর সুযোগ আছে, তাই হ্যালোজেন এই কার্বনের সাথে শেয়ার করা যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুইটা নিয়ে সে সম্পূর্ণরূপে আয়োনাইজড অবস্থায় চলে আসে। দ্যাট মিনস তখন সে হচ্ছে হ্যালাইড, বা আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে ক্লোরাইড আয়ন ফর্ম করেছে। তো ক্লোরাইড আয়ন ফর্ম করার এই যে দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন ক্লোরিনের নিজের, আরেকটা ইলেকট্রনে সেটা হচ্ছে কার্বনের কাছ থেকে সে নিয়ে চলে এসেছে। তো যেহেতু ক্লোরিন আমাদের শেয়ার্ড ইলেকট্রন দুইটাই নিয়ে চলে এসেছে, ক্লোরিনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে বলে তখন আমরা বলি সে নেগেটিভলি চার্জড অবস্থায় আছে, তার মানে ক্লোরাইড আয়ন ফর্ম করেছে। অন্যদিকে কার্বনের ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে গেছে বলে আমরা তখন বলি কার্বন হচ্ছে কার্বোক্যাটায়নে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমরা এখানে কেন এটাকে টু ওয়ে এবং স্লো দেখাচ্ছি? স্লো কেন দেখাচ্ছি এর কারণটা হচ্ছে এখানে আমাদের কার্বন এবং ক্লোরিনের যে বন্ড, এটাই পোলারিটি আছে, বাট এটার পোলারিটি লেভেল খুব বেশি না, যে কারণে তার রেট অফ আয়োনাইজেশন সেটা হচ্ছে যথেষ্ট কম। ঠিক আছে, যখন আমরা দেখাই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন আমাদের ক্লোরিন এবং হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটির যে ডিফারেন্স, সেটা হয় হচ্ছে 0.9, হাইড্রোজেন 2.1 আর ক্লোরিন হচ্ছে 3, তাহলে ডিফারেন্স থাকে 0.9। আর সেখানে এই বন্ডের ক্ষেত্রে যদি আমি পোলারিটিটা দেখতে চাই, কার্বন হচ্ছে 2.5, ক্লোরিন হচ্ছে 3, তাহলে ডিফারেন্স হচ্ছে 0.5। তার মানে এই বন্ডে পোলারিটি আছে, বাট পোলারিটির যে টেন্ডেন্সি, আয়োনাইজেশনের যে টেন্ডেন্সি, সেটা অনেক লো, কারণ এখানে ইলেকট্রন নেগেটিভিটির যে ডিফারেন্স সেটা অনেক কম, যে কারণে সে পোলার হিসাবে আচরণ করে, কিন্তু শক্তিশালী পোলারের ন্যায় আচরণ করে না। আমরা যখন দেখি যে কোন একটা পোলার কম্পাউন্ডের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি হয়, তখন হচ্ছে তার আয়োনাইজেশনের টেন্ডেন্সিটা বাড়ে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বাড়বে, আয়নিক ক্যারেক্টার তত বাড়বে এবং আয়োনাইজেশনের টেন্ডেন্সি তত বাড়বে। যেহেতু এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, আয়নিক ক্যারেক্টারও হচ্ছে তার লো, এবং সেই কারণে দেখা যায় তার আয়োনাইজেশনের যে টেন্ডেন্সি সেটা লো। তার মানে আয়োনাইজ হয়ে যে আয়ন ফর্ম করছে ফরওয়ার্ড রিঅ্যাকশনে, সেই ফরওয়ার্ড রিঅ্যাকশনের টেন্ডেন্সিটা কাজ করে কম, এই কারণে এটাকে আমরা লিখেছি স্লো। এখন দেখো, তুমি আয়ন ফর্ম করেছো, তোমার সিস্টেমে একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন আছে, তো এই পজিটিভ আর নেগেটিভ আয়ন এরা যদি একজন আরেক সাথে যুক্ত হয়ে যায়, কম্বাইন হয়, তাহলেই কিন্তু আমি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে এই রিঅ্যাক্টেন্ট অবস্থায় ফেরত আসার একটা সুযোগ আছে। এবং সব রিঅ্যাকশনই কিন্তু তাই হয়, যে আমি যে আয়নগুলো ফর্ম করি, সে আয়নগুলো আবার কম্বাইন হয়ে সে মলিকিউল ফর্ম করে, সো দ্যাট তখন একটা ব্যাকওয়ার্ড প্রসেস তৈরি হয়ে যায়। তাহলে আমরা এখানে টু ওয়ে বা রিভার্সিবল প্রসেস কেন লিখেছি? কারণ আমার কম্পাউন্ড, এটার আয়নিক ক্যারেক্টার কম হওয়ায় সে যখন আয়োনাইজ হচ্ছে, তার আয়োনাইজেশনের টেন্ডেন্সি কম থাকছে, ফলে যে আয়নগুলো আমি তৈরি করেছি সেই আয়নগুলো আবার নিজেরা কম্বাইন হয়ে কম্পাউন্ড ফর্ম করবে, এটা খুবই স্বাভাবিক, যে কারণে এখানে আমরা একটা টু ওয়ে প্রসেস পেয়ে থাকি। যদি দেখতাম যে এখানে আয়োনাইজেশন টেন্ডেন্সি অনেক বেশি, তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের প্রেজেন্স পাওয়া যায় না বললেই চলে। ঠিক আছে, যদি দেখা যায় আয়নিক ক্যারেক্টার অনেক বেশি হয়, আয়োনাইজেশনের টেন্ডেন্সি অনেক বেশি হয়,
তাহলে কিন্তু তার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের প্রসেসটা থাকে খুবই কম। বাট যাদের আয়নাইজেশনের টেন্ডেন্সি কম, যারা পার্শিয়ালি আয়নাইজ হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যথেষ্ট প্রমিনেন্ট বা যথেষ্ট ইনফ্লুয়েন্সিভ অবস্থায় থাকে। এই হচ্ছে প্রথম স্টেপের স্লো এবং টু ওয়ে হওয়ার কাহিনী। এখন সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে আমাদের যে ইথক্সাইড, এই ইথক্সাইডটাকে আমরা আমাদের সলিউশনে অ্যাড করে দিই। আসলে তো আমরা ইথক্সাইড অ্যাড করতে পারি না, আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল সলিউশনটা অ্যাড করে দিই। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহল সলিউশনে যে ইথক্সাইড আয়নটা থাকে, সেই ইথক্সাইড আয়ন এসে আমাদের কম্পাউন্ড থেকে হাইড্রোজেনটাকে আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন অক্সিজেন হচ্ছে মাইনাস, যদি সে হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হতে চায় তাহলে হাইড্রোজেনকে কেমন হতে হবে? হাইড্রোজেনকে তখন হয়ে যেতে হয় হচ্ছে প্লাস। তো হাইড্রোজেন যদি প্লাস হতে হয় তাহলে এই হাইড্রোজেনের সাথে কার্বনের যে শেয়ার্ড ইলেকট্রন আছে, সেই শেয়ার্ড ইলেকট্রন হাইড্রোজেন কার্বনকে দিয়ে দেয়। তো হাইড্রোজেন যদি কার্বনটাকে ইলেকট্রন দিয়ে দেয়, হাইড্রোজেন ইলেকট্রন ডোনার হিসাবে হয়ে যায় প্লাস, এবং প্লাস হাইড্রোজেন মাইনাস অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে আবার অ্যালকোহল রিফর্ম করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি হাইড্রোজেন এবং কার্বন এরা অ্যাটাচ হয়ে এরা অ্যালকাইল ফর্ম করলো। এখন এই যে হাইড্রোজেন তার শেয়ার্ড ইলেকট্রন, সে যে কার্বনকে দিয়ে দিচ্ছে, হাইড্রোজেন হয়ে যাচ্ছে প্লাস, কার্বন যদি নিয়ে নেয় তাহলে সে হয়ে যায় মাইনাস। তাহলে যে মাইনাস আয়নটা আমরা ফর্ম করি, সে মাইনাস আয়নটা পাশে যে প্লাস আয়নটা আছে তার সাথে অ্যাটাচ হয়ে তারা একটা নতুন বন্ড ফর্ম করে, যেটাকে আমরা বলি যে তারা তখন একটা পাই বন্ড ফর্ম করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা স্টেপে যে মেকানিজমটা কমপ্লিট করেছি সেই মেকানিজম। দেখো তো স্যার, আমাদের এখানে কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ স্যার বলো। স্যার স্টেপ 2 তে যে এখানে ইথোক্সাইড আয়নের কারণে যে এখানে স্যার কার্বন একটা নেগেটিভ চার্জ হয়ে গেছে স্যার, ওখানে কার্বনের তো স্যার যে অ্যালকাইল গ্রুপগুলো সেগুলো তো এমনি ডেনসিটি বাড়ায় দিচ্ছে। তো যার ফলে এখানে তো কার্বন আর হাইড্রোজেনের প্রতি তো সেরকম পোলারিটি থাকার কথা ছিল না। তো স্যার টার্মিনাল কার্বনের হাইড্রোজেন না নিয়ে স্যার সে সেকেন্ড কার্বন থেকে কেন হাইড্রোজেনটা নিল? আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয় যে আমাদের কিন্তু অপশন ছিল দুইটা, মনে আছে কিনা? ওই যে গতদিনেরটা যদি আমরা একটুখানি ঘুরে আসি, গতদিনের রিয়াকশনটা দেখে আসলে আমরা প্রসেসটা আরেকটু আবার মনে করতে পারবো। কোথায় গেল স্যার? আমরা কি সাইজেফ রুল পড়ি নাই? না স্যার। ও ওকে, আচ্ছা সমস্যা নেই স্যার, তাও আমরা এক্সপ্লেইন করতে পারবো স্যার, কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো স্যার, আমরা যে কার্বনটা থেকে, আচ্ছা আমি একটুখানি নাম্বার দিয়ে দিই, নাম্বার দিলে আমাদের জন্য একটু ইজি হবে। এটা কার্বন নাম্বার 1, দেন 2, দেন 3 এন্ড দেন 4। তো দেখো, আমি এখানে দেখাচ্ছি যে আমাদের ইথক্সাইড সে হচ্ছে থার্ড কার্বন থেকে হাইড্রোজেনটাকে আলাদা করে নিয়ে গেছে। তো সাকিবের কথা অনুযায়ী যে আমরা থার্ড কার্বন না থেকে ফার্স্ট কার্বন থেকেও কিন্তু নিতে পারতাম, অবশ্যই থার্ড কার্বন না হয়ে ফার্স্ট কার্বন থেকেও আমরা নিতে পারতাম। কিন্তু খেয়াল করো একটা জিনিস, আমরা যদি থার্ড কার্বন থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে নেই, থার্ড কার্বনটা নেগেটিভলি চার্জড হবে। তুমি যদি ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে নিয়ে যাও তাহলে ফার্স্ট কার্বনটা নেগেটিভলি চার্জড হবে, দুইটা কার্বনই নেগেটিভলি চার্জড হবে। আমি কেন এদেরকে নেগেটিভলি চার্জড কার্বনে তৈরি করতে চাই, পরিণত করতে চাই? কারণটা হচ্ছে তারা যখনই নেগেটিভ হয়ে যাবে তারা পাশের পজিটিভ কার্বনের সাথে বন্ড ফর্ম করবে, এতে আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে একটা স্টেবল অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি আমি যে কার্বনটাকে মাইনাসে ট্রান্সফর্ম করব, সে যেন মাইনাস হওয়ার সাথে সাথেই প্লাস কার্বনটার সাথে বন্ড ফর্ম করে ফেলে, এবং যখনই তারা বন্ড ফর্ম করে ফেলবে তখনই কিন্তু তারা একটা স্টেবল অবস্থায় পরিণত হয়ে যাবে। তার মানে আমাকে এমন একটা কার্বনকে মাইনাস করতে হবে যার বন্ড ফরমেশন টেন্ডেন্সিটা বেশি, বা যে কার্বনটা মাইনাস হলে সে মাইনাস অবস্থায় প্লাস কার্বনের সাথে দ্রুত রিঅ্যাকশন করবে। বলো তো দেখি, কার্বন নাম্বার 1 আর কার্বন নাম্বার 3 এদের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি? স্যার কার্বন নাম্বার 3 এর ইলেকট্রন ডেনসিটি বেশি, তাই কার্বন নাম্বার 3। তাহলে যেহেতু আমার কার্বন নাম্বার 3 রিঅ্যাক্টিভ বেশি, যেহেতু অ্যালকাইল থাকার কারণে তার ইলেকট্রন ডেনসিটি বেশি,
সো দ্যাট তুমি যদি কার্বন নাম্বার 3 কে মাইনাস করতে পারো তাহলে তোমার প্রোডাক্টটা আরো দ্রুত ফর্ম করবে। এই কারণে দেখা যায় যে কার্বন নাম্বার 3 এর প্রোডাক্টের অ্যামাউন্ট থাকে বেশি। তুমি যেটা বলেছো নাম্বার 1 থেকে, সেটাও কিন্তু ফর্ম করে। দেখা যায় কি, আমি যদি প্রোডাক্টের অ্যামাউন্ট দেখি তাহলে থার্ড কার্বন থেকে হাইড্রোজেন তুমি এলিমিনেট করে যে ডাবল বন্ড ফর্ম করেছো, দ্যাট মিন্স যেটা আমাদের প্রোডাক্ট, এটার অ্যামাউন্ট হয় 80% এর বেশি। আর সাকিব যেটা বলেছে নাম্বার 1 থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে যে প্রোডাক্ট আসে সেটা হয় হচ্ছে 20% এর থেকে কম। ঠিক আছে স্যার? সো দ্যাট প্রোডাক্ট আসলে দুইটাই আসে, একটা হয় হচ্ছে মেইন প্রোডাক্ট যেটা আমরা লিখেছি, আরেকটা হচ্ছে বাই প্রোডাক্ট যেটা হচ্ছে ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট করার ফলে স্যার তাহলে এটা 1 আর 2 এর মার্কোনিকভ মাঝখানে একটা ডাবল বন্ড ফর্ম করে, ওইটা আসে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে, যেটা আমরা দেখাই নাই। স্যার তাহলে Thank you, এটা sir. মার্কোনিকভ রুল ফলো করছে স্যার? এটা মার্কোনিকভ না স্যার, এটা সাইজেফ রুল। সাইজের রুল। এটা সাইজেফ রুল ফলো করছে। ওকে। বাট ওই যে আমি বোধহয় কোনো কারণে সাইজেফ রুল স্কিপ করে আসছি, আমি সাইজেফ রুলটা করে দিব স্যার, অবশ্যই আমি সাইজেফ রুল করে দিব। নাফিজের একটা কোশ্চেন আছে। স্যার এখানে থার্ড কার্বনের সঙ্গে যে স্যার হাইড্রোজেন, ওটার জায়গায় যদি স্যার আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকতো, মানে আরেকটা CH3 থাকতো, তখন কি হতো স্যার? তাহলে ফার্স্ট কার্বন ছাড়া তার কোনো গতি নাই, তাহলে অবশ্যই আমরা ফার্স্ট কার্বন থেকেই হাইড্রোজেন এলিমিনেট করতাম। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ স্যার, তখন আমরা ফার্স্ট কার্বন থেকেই এলিমিনেট করতাম। ওকে স্যার। ওকে স্যার। ওকে, হ্যাঁ সাকিব বলো স্যার। স্যার একদম প্রথমে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে স্যার ডিসোসিয়েশনটা, স্যার এখানে যদি আমরা মানে স্যার রিঅ্যাকশনে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দিয়ে স্যার উইক বেস দিতাম একটা, তাহলে তো স্যার আমাদের যে ডিসোসিয়েশনের পরে তো একটা স্ট্রং কনজুগেট বেস হয়ে যেত স্যার। সেক্ষেত্রে স্যার সেটা কি অ্যামাউন্ট কম থাকতো বলে কি আমরা উইক বেস ইউজ করি না, নাকি স্যার উইক অ্যাসিড স্যার ইউজ করি না, নাকি স্যার অন্য কোনো কারণ আছে? স্যার আগে একটুখানি খেয়াল করতে হবে, আমাদের এখানে আমরা যে অ্যালকোহলটা নিয়েছি সে কিন্তু সিস্টেমে উইক অ্যাসিড হিসেবে কাজ করছে। অ্যালকোহল থেকে তুমি যে অক্সাইড পেয়েছো মাইনাস আয়ন, সেটা কিন্তু স্ট্রং বেস হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখানে স্ট্রং বেস হিসেবে কিন্তু আমরা বলছি যে হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হওয়ার টেন্ডেন্সি শো করে বেশি, তাকে আমরা বলছি স্ট্রং বেস। ঠিক আছে, সো দ্যাট এখানে ইথক্সাইড কিন্তু স্ট্রং বেস হিসেবে কাজ করেছে। এখন তুমি যদি বলো যে না আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের ইউজটাই করতাম, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এসে আমাদের ওই যে কার্বনটা কার্বোক্যাটায়ন হয়ে গেছে তার সাথে অ্যাটাচ হয়ে যেত। এর কারণ কি, এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে, যে স্টেরিক হিন্ড্রেন্স আমাদের এই ইথক্সাইডটাকে প্লাস কার্বনের সাথে অ্যাটাচ হতে দেয় না। এই কারণেই ইথক্সাইড হাইড্রোলিকে বেশি মনে হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে স্যার তবে আমরা হ্যাঁ। যদি অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডটাই না ইউজ করে যদি একটা উইক অ্যাসিড ইউজ করতাম নরমালি, যেটা সাধারণত ডিসোসিয়েট হয়, স্যার সেটা কি একই রেজাল্ট দিত নাকি স্যার আলাদা? না বোধ হয় স্যার, তাহলে হয়তো আউটপুটটা এরকম আসতো না। ঠিক আছে, আমরা এখানে আসলে কি খেয়াল করো, আমরা যাকে ফর্ম করেছি ইথক্সাইড, আমাদের টার্গেটটাই হচ্ছে যে আমি ইথক্সাইডের অ্যামাউন্ট বেশি রাখবো। ঠিক আছে, এখন যদি তুমি সরাসরি কোনো একটা উইক অ্যাসিড দাও, দেখা যাবে সেই উইক অ্যাসিড থেকে অত পরিমাণ আয়ন পাওয়ার পসিবিলিটি কম থাকবে। এখানে ইথক্সাইড আয়নের অ্যামাউন্টও কিন্তু একটা ফ্যাক্ট, কারণ কি এখানে একটা কন্টেস্ট আছে, কারণ ক্লোরাইডও কিন্তু আমাদের ক্যাটায়নের সাথে অ্যাটাচ হয়ে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করছে। তাহলে ক্লোরাইডের চেয়ে তোমাকে ইথক্সাইডকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। তাহলে এখন অ্যাক্টিভ করার ওয়েটা কি? অ্যাক্টিভ করার ওয়েটি হচ্ছে যে তাকে তুমি খুব হাই কনসেন্ট্রেশনে নিয়ে রিঅ্যাকশন করবে, যেন ক্লোরাইড যতটা অ্যাক্টিভিটি শো করবে যেন ইথক্সাইড তার চেয়ে বেশি অ্যাক্টিভিটি শো করতে পারে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যদি অন্য উইক অ্যাসিড নিতাম দেখা যেত যে এমনিতেই তো উইক অ্যাসিডের ডিসোসিয়েশন রেট কম, তাকে দিয়ে হয়তো আমরা এই কাজটা করতে নাও পারতে পারতাম। তো আচ্ছা, এখন আসলে আমরা অন্য কথায় আসি। এখন এই যে আমরা রিঅ্যাকশনটা করেছি, এই রিঅ্যাকশনটা হওয়ার পেছনে যে মেইন কারণটা আমরা দেখি সেটা হচ্ছে আসলে আমাদের যে হ্যালোজেন আছে যে কার্বনটায়, সেই কার্বনের ইলেকট্রন ডেনসিটিটা কেমন।
এখানে যেহেতু অনেকগুলো অ্যালকাইল আছে, এই অনেকগুলো অ্যালকাইল অ্যাটাচ থাকার কারণে আমাদের জন্য রিয়াকশনটা অনেক সহজ হয়েছে, কারণ অ্যালকাইলের নাম্বার বাড়ার সাথে সাথে কার্বনের ডেনসিটি বেড়ে গেছে। আর সেকেন্ড কার্বনের কথা বলছে, এবং সেকেন্ড কার্বনের ডেনসিটি বেড়ে যাওয়ার কারণেই আমাদের হ্যালোজেনটা সহজেই আয়োনাইজ হয়ে হ্যালাইড আয়নটা ফর্ম করতে পেরেছে। কিন্তু যদি দেখা যেত যে আমার কার্বনটার ডেনসিটি খুব বেশি না থাকতো, তাহলে কিন্তু হ্যালোজেন চাইলেও সহজে আয়োনাইজ হতে পারতো না, এবং হ্যালোজেনটা যদি আয়োনাইজ হতে না পারে তাহলে তো আমি আর সেকেন্ড স্টেপ পাওয়ার কোনো সুযোগই নাই। ওকে, সেই কারণে এখানে আমাকে এই হ্যালোজেন আছে যে কার্বনটায়, হ্যালোজেন কন্টেইনিং কার্বনটাই হচ্ছে আমাকে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিতে চেষ্টা করতে হয়, যেন রিয়াকশনটায় হ্যালোজেন আয়োনাইজ হয়ে আমরা রিয়াকশনটা করতে পারি। তাহলে এই পর্যন্ত আশা করি হয়ে গেছে। যদি আমরা কেউ তার পরে জয়েন করে থাকে, আমরা একটা স্ক্রিনশট দিব এবং আমরা তারপরে হচ্ছে E2 রিয়াকশন স্টার্ট করতে চাই। স্যার কাইন্ডলি যে আপনি একটু আগে বললেন যে হ্যালোজেন কন্টেইনিং কম্পাউন্ডের রোলটা, স্যার এটা একটু আবার এক্সপ্লেইন করতে পারবেন যে হ্যালোজেন কন্টেইনিং কম্পাউন্ডে যে ফ্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন মানে হ্যালোজেনের কনসেন্ট্রেশন কন্টেইনিং কার্বন স্যার, হ্যাঁ কার্বন, ওটার যে হ্যালোজেনের কনসেন্ট্রেশন আমাদের বেশি রাখতে এখানে হয় কেন? হ্যালাইড আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকতে হয় কেন? হ্যালোজেনের তো কনসেন্ট্রেশন বেশি রাখি নাই, আমি ইথক্সাইডের কনসেন্ট্রেশন বেশি রেখেছি। হ্যালোজেন কনসেন্ট্রেশন বেশি রাখলে তো রিঅ্যাকশনের ব্যাকওয়ার্ড টেন্ডেন্সিটা বেশি থাকবে, এবং ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি বেশি থাকলে তোমার প্রোডাক্ট ফরমেশন কমে যাবে। এই কারণে অবশ্যই ইথক্সাইডের অ্যামাউন্ট বেশি রাখতে হবে, যেন ইথক্সাইড বেশি অ্যামাউন্টে থাকার কারণে ইজিলি আমাদের কার্বোক্যাটায়নের যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন করতে পারে। আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আসো আমরা তারপর চলে যাই স্যার। তাহলে আমরা এখন হচ্ছে E2 রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। এখন আবার ঠিক ওই আগের মতোই আমরা প্রথমে রিঅ্যাকশন পুরোটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে এটাকে নিয়ে আমরা কথা বলতে চাই। একটা প্রশ্ন ছিল বলো স্যার। স্যার, যে SN1 SN2 এর যেরকম ক্যারেক্টারিস্টিক দেখিয়েছিলেন স্যার, এখানে কি স্যার E1 E2 ক্যারেক্টারিস্টিক থাকবে? আসলে কি স্যার, আমাদের সিলেবাসে E1 E2 রিঅ্যাকশনটাই নাই, ঠিক আছে, কিন্তু পরে অনেক ক্ষেত্রে আবার E1 E2 প্রয়োজন পড়ে, তো এই কারণে আমরা একটু দেখে রাখছি। বাট সিলেবাস অনুযায়ী E1 E2 রিঅ্যাকশনের কোনো আলোচনা আমাদের ছিল না। এটা কিন্তু ওই যে আমাদের যেই রেগুলার যে আমাদের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু E1 E2 নাই। এখন আমাদের বইয়ে স্যাররা দিয়ে দিয়েছেন, ওই কারণে আমরা একটু একটু আলোচনা করি, বাট এমনিতে এটা লাগবে না। তবে যদি তোমরা চাও, আমি এটা হচ্ছে ধরো আগামী ক্লাসে আমি লিখে দিতে পারি, ঠিক আছে, যে কি কি করতে হবে। তো আগামী ক্লাসে লিখে দিলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিও। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, তাহলে এলিমিনেশন 2 আসো আমরা শুরু করি। তাহলে প্রথমেই আমরা পুরো রিঅ্যাকশন একদম মেকানিজম সহ লিখে তারপর হচ্ছে আলোচনায় চলে আসবো।
স্যার সেকেন্ড কার্বনের স্যার ক্লোরিন হবে না, এই যে প্রথম কার্বনটা। থ্যাংক ইউ স্যার। এই রিঅ্যাকশন মেকানিজম স্যার স্টেপ না স্টেপ? না, এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন স্যার। ওই যে SN2 যেরকম ভাবে কমপ্লিট করেছি না, এটা ঠিক সেম ম্যানারেই হবে। থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে স্যার? কমপ্লিট হয়নি স্যার এখনো। কার কার বাকি আছে কমপ্লিট হতে? ওকে, তাহলে কি শুরু করে দিব? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একেবারে রিঅ্যাকশনের যে প্রথমে লাইন, এটা নিয়ে কিছু বললাম না, এবং দ্বিতীয় লাইনটা নিয়েও কথা বলার কিছু নাই, কারণ এই দুইটা তো আগে থেকেই যে আমরা দেখছি। আমরা মূল পার্টটাতে চলে আসি। এখানে দেখো, আমাদের আগে কম্পাউন্ডে যে পরিমাণ অ্যালকাইল ছিল, দেখো সেই তুলনায় এখন আমাদের কম্পাউন্ডে অ্যালকাইলের নাম্বার কমে গেছে। তো অ্যালকাইল কমে যাওয়ার কারণে আমাদের যে কার্বনটা আছে, হ্যালোজেন কন্টেইনিং কার্বন, যে কার্বনের সাথে হ্যালোজেন, সেই কার্বনের ইলেকট্রনের ডেন্সিটি আগের কম্পাউন্ডের কার্বনের থেকে কম। তো যেহেতু আমাদের কার্বনের ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, তাই কার্বন তখন আর ক্লোরিনকে এই ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যেতে দিতে চায় না। কারণ ক্লোরিন যদি আলাদা হয়ে যায়, কার্বনের ইলেকট্রনের ডেন্সিটি কমে যাবে, সেটা আর সে মেকআপ করতে পারবে না, যেটা আগের বার সে করতে পেরেছিল। আমরা এখানে দেখেছিলাম যে যখন ক্লোরিন আলাদা হয়ে গেছে, এই কার্বন এবং এই কার্বন, এরা সবাই মিলে এই কার্বনের যে ইলেকট্রন গ্যাপ তৈরি হয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, সেটাকে তারা মেকআপের চেষ্টা করছিল। কিন্তু এখানে দেখা যায় যে অ্যালকাইল নাম্বার কমে যাওয়ায় এখানে এই কার্বনে যদি হ্যালোজেন চলে যায়, যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপটা আর ফিল আপ করার মতো সুযোগ থাকবে না। তাই কার্বন ক্লোরিনকে আয়োনাইজ হয়ে যেতে দেয় না। ভেরি গুড। এই অবস্থায় ইথক্সাইড এসে হাইড্রোজেনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো হাইড্রোজেন আগের মতোই সে প্লাস হয়ে যাওয়ার চেষ্টা করে। সে যদি প্লাস হয়ে যেতে চায়, সে আমাদের থার্ড কার্বনকে ইলেকট্রনটা ডোনেট করে দেয়। তাহলে থার্ড কার্বন তখন হাইড্রোজেনের ইলেকট্রনটা যদি নিয়ে নেয়, আমাদের থার্ড কার্বনের ইলেকট্রনের ডেন্সিটি তখন বেড়ে যায়, এবং তখন সেই থার্ড কার্বন ইলেকট্রন ডেন্সিটিটা শিফট করে দেয় হ্যালোজেন আছে যে কার্বনটা, সেকেন্ড কার্বন, তার দিকে। এতে সেকেন্ড কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা তখন বেড়ে যায়। এন্ড দেন যখনই ক্লোরিন সিগন্যাল পায় যে সেকেন্ড কার্বনের
ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, তখনই ক্লোরিন শেয়ার্ড ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এইবার ঘটনাটাকে আমরা একটু অন্যভাবে স্টার্ট করেছি। আমাদের সেকেন্ড কার্বন, হ্যালোজেন কন্টেনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি লো থাকার কারণে আমাদের কার্বন আর এবার ক্লোরিনকে আয়োনাইজ হয়ে যেতে অ্যালাউ করছিল না, যে কারণে আমরা আগের মতো ফার্স্ট স্টেপে দেখতে পাচ্ছিলাম না যে ক্লোরাইড আয়ন ফর্ম করছে। তো ওই অবস্থায় আমাদের যেই বেজ ইথক্সাইড, সে এসে হাইড্রোজেন আয়নটা এখান থেকে রিমুভ করার চেষ্টা করেছে। তো হাইড্রোজেন আয়নটাকে যদি সে রিমুভ করার চেষ্টা করে তখন কি হবে? হাইড্রোজেন আয়নটা যদি রিমুভ হয়ে যায় হাইড্রোজেন প্লাস হিসাবে, কার্বন থার্ড কার্বনটা তখন হয়ে যাবে মাইনাস কার্বন, কার্বন আয়ন। এন্ড যখনই থার্ড কার্বনটা মাইনাস কার্বন হয়ে যাবে তখনই থার্ড কার্বনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে এবং থার্ড কার্বন তার এক্সেস ইলেকট্রন ডেনসিটি সেকেন্ড কার্বনের দিকে সে শিফট করতে শুরু করবে। যখনই সেকেন্ড কার্বন এই থার্ড কার্বনের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি পাচ্ছে, তখনই হ্যালোজেন এই কার্বনের সাথে শেয়ার্ড ইলেকট্রন আলাদা করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তো এই পুরো ব্যাপারটা আমরা দেখি একটা কমপ্লেক্স স্টেটের মধ্যে দিয়ে কমপ্লিট হয়। দ্যাট মিনস এখানে একটা সাইমultaneous বন্ড ফর্মিং এন্ড বন্ড ব্রেকিং দুইটা স্টেপ চলতে থাকে। একদিকে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্মেশনটা স্টার্ট হয়, হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড ব্রেকিং স্টার্ট হয়ে যায়, কার্বন এন্ড কার্বন তখন নতুন একটা বন্ড ফর্মেশন স্টার্ট করে এবং ফাইনালি কার্বনের সাথে ক্লোরিনের যে বন্ড সেটা আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে। পুরো ব্যাপারটা হচ্ছে একসাথে হতে শুরু করে, এন্ড দেন যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আমরা আমাদের প্রোডাক্টটাকে পেয়ে যাই। ঠিক আছে স্যার? তো এখানে আমরা এই রিঅ্যাকশনটা এইভাবে করতে পারার পেছনে মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে নাম্বার অফ অ্যালকাইল অর ইলেকট্রন ডেনসিটি অফ হ্যালোজেন কন্টেইনিং কার্বন। যদি হ্যালোজেন কন্টেইনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি হাই থাকে তাহলে হচ্ছে আয়োনাইজেশনটা প্রেফার্ড একটা প্রসেস হিসেবে কাজ করে এবং তখন আমরা দেখি যে ক্লোরাইড আয়োনাইজেশন হয়ে রিঅ্যাকশনটা হয়ে যায় E1 টাইপের। আর যদি দেখা যায় যে হ্যালোজেন কন্টেইনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি লো হয় তাহলে আর সেই কার্বন ক্লোরাইডকে আয়োনাইজে অ্যালাউ করে না, এন্ড দেন তখন রিঅ্যাকশনটা স্টার্ট করার জন্য আমার বেইজের হচ্ছে উপর ডিপেন্ড হয়ে যেতে হয়। বেইজ এসে হাইড্রোজেনকে রিমুভ করার চেষ্টা করে, এলিমিনেট করার চেষ্টা করে, এন্ড দেন তখন আমি আমার রিঅ্যাকশনটাকে কমপ্লিট করতে পারি। তাহলে যদি আমরা দুইটা রিঅ্যাকশনের মধ্যে একটা কম্পারিজন তৈরি করি তাহলে আমরা বলতে পারি যে E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে হ্যালোজেন কন্টেইনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি হাই, E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে হ্যালোজেন কন্টেইনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি লো। E1 রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে দুইটা স্টেপের পরে, E1 রিঅ্যাকশন হচ্ছে একটা স্টেপ কমপ্লিট করছে। E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি আয়ন ফর্ম করছো, কার্বোক্যাটায়ন ফর্ম করছো, আর E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো আমরা একটা ইন্টারমিডিয়েট ফর্ম করে প্রোডাক্ট ফর্ম করেছি। E1 এর ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশনটা ফুললি ডিপেন্ডেন্ট ছিল অ্যালকাইল হ্যালাইডের উপর, কাজ অ্যালকাইল হ্যালাইড আয়োনাইজ হয়ে যাওয়ার পরে আমি হাইড্রোজেনটাকে এলিমিনেট করে প্রোডাক্ট ফর্ম করতাম। সো দ্যাট আমার রিঅ্যাকশনটা ফার্স্ট স্টেপের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড ছিল। দ্যাট মিনস এটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। রিঅ্যাকশন ডিপেন্ড করছে একটা মাত্র রিঅ্যাকটেন্টের উপরে। সেখানে E2 রিঅ্যাকশনে আমার দুইটা রিঅ্যাকটেন্টের উপর আমি ডিপেন্ডেন্ট, কারণ শুধু অ্যালকাইল হ্যালাইড কিন্তু রিঅ্যাকশন ইনিশিয়েট করতে পারেনি। রিঅ্যাকশন ইনিশিয়েট করার জন্য আমার ইথক্সাইড বা বেইজের প্রয়োজন ছিল। সো দ্যাট আমার রিঅ্যাকশন ডিপেন্ড করছে দুইটা রিঅ্যাকটেন্টের উপর। তখন আমরা বলছি যে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা বাইমলিকুলার রিঅ্যাকশন। ওকে, এই হচ্ছে তাহলে মূল আলোচনা এবং আমাদের যে কম্পারিজন E1 এন্ড E2 এর মধ্যে সেইটা। দেখো তো যদি স্যার আমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করার সুযোগ আছে অবশ্যই। স্যার কনসেন্ট্রেশন ডিফারেন্সটা একটু স্যার বোঝানো যাবে স্যার E1 আর E2? কোনটা কনসেন্ট্রেশন স্যার? স্যার E1 এর E2 এর মধ্যে যে কনসেন্ট্রেশন নিয়ে যে ডিফারেন্সটা। আমি তো স্যার কনসেন্ট্রেশন কিসে কনসেন্ট্রেশন স্যার? স্যার অ্যালকাইল হ্যালাইড নাকি স্যার জানি রিএজেন্টের কনসেন্ট্রেশন বলেছিলেন স্যার। তা তো আমার খেয়াল নাই স্যার, কখন বলেছি? স্যার তাহলে হয়তো আমি ভুল শুনেছি। একটা হতে পারে যে আমরা কার্বন ডেনসিটি নিয়ে কথা বলেছি, আমাদের যে হ্যালোজেন কন্টেইনিং কার্বন আছে সেই কার্বনের ইলেকট্রন ডেনসিটি নিয়ে কথা বলেছি, যে সেকেন্ড কার্বন যেটাতে হ্যালোজেন আছে সেটাই যদি ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে আয়োনাইজেশনটা তখন ইজি হয়, তখন রিঅ্যাকশনটা E1 হয়ে যায়। আর যদি হ্যালোজেন কন্টেইনিং যে কার্বন সেকেন্ড কার্বন সেটার যদি ইলেকট্রন ডেনসিটি কম হয়
তাহলে আর আয়োনাইজেশনটা ইজিলি হয় না, তখন আমাকে ডিপেন্ড করতেই হয় যে বেজে আসলে তারপর রিঅ্যাকশন স্টার্ট হবে। এটা হতে পারে কনসেন্ট্রেশনের জন্য, বাট জি স্যার, এছাড়া এটা আমার খেয়াল নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমাকে প্রশ্ন করেছে হচ্ছে সাইম। ওর প্রশ্নটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ইউ1 রিঅ্যাকশন হবে নাকি হবে না। ওকে স্যার, এখানে আসলে কি হয়, আহ, আমরা এখানে শুধুমাত্র কথা বলছি হ্যালোজেন কন্টেনিং কার্বনের যে ইলেকট্রন ডেনসিটি সেটার উপরে ডিপেন্ড করে, বাট রিঅ্যাকশন যে আসলে শুধুমাত্র হ্যালোজেন কন্টেনিং কার্বনের ইলেকট্রন ডেনসিটির উপর ডিপেন্ডেন্ট তা কিন্তু না। এখানে আমার এই যে বেস যেটা হাইড্রোজেন রিমুভ করছে তার অ্যাক্টিভিটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এছাড়া যে হ্যালোজেনটা আছে সেই হ্যালোজেনটা কত ইজিলি কার্বনের সাথে বন্ডটাকে ডিসোসিয়েট করতে পারবে সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। তাহলে যদি এরকম হয় যে তোমার সেকেন্ড কার্বনের ইলেকট্রন ডেনসিটি হাই, হ্যালোজেন ইজিলি বন্ড ব্রেক করতে পারে এবং যে বেইজ ইউজ করেছো সেই বেইজ সহজে হাইড্রোজেন রিমুভ না করতে পারে, তাহলে তোমার রিঅ্যাকশনটা হবে ইউ1 টাইপের। ঠিক আছে, সেকেন্ড কার্বনের ইলেকট্রন ডেনসিটি হাই, হ্যালোজেন অ্যাটম ইজিলি বন্ড ব্রেক করবে এবং যে বেইজ আছে দ্যাট মিন্স যেটা আমাদের হাইড্রোজেন আয়ন রিমুভ করে সে যদি একটু কম শক্তিশালী হয়, দ্যাট মিন্স দুর্বল হয়, তাহলে তুমি ইউ1 রিঅ্যাকশন পাবে। অপোজিটলি যদি সেকেন্ড কার্বনের ইলেকট্রন ডেনসিটি লো হয় এবং যে হ্যালোজেনটা ইউজ করেছো সে যদি ইজিলি বন্ড ব্রেক করতে না পারে, অথবা তোমার বেইজের স্ট্রেংথ যদি বেশি থাকে, তাহলে তুমি E2 রিঅ্যাকশনের পসিবিলিটি বেড়ে যাবে। বাট এক্স্যাক্টলি আসলে সবসময় এভাবে বলা সম্ভব না যে কোনটা E1 দিবে কোনটা E2 দিবে। এটা আমাদেরকে প্রত্যেকটা রিঅ্যাকশন দেখে দেখে বুঝতে হবে যে ওইভাবে আসলে রিঅ্যাকশনটা হয়েছে কিনা। ঠিক আছে, একেবারেই প্রায় প্রতিটা রিঅ্যাকশনের উপরই আমরা একটু কম বেশি ডিপেন্ডেন্ট থেকে আমরা রিঅ্যাকশনটা করব। একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার বলো। স্যার, থার্ড কার্বনের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপটা আছে ওটার জায়গায় যদি হাইড্রোজেন হতো তখন কি মানে E2 রিঅ্যাকশনটা আরো স্মুথলি হতো নাকি? জি স্যার, যদি ওইখানে আমি আরেকটা হাইড্রোজেন নিতাম E2 রিঅ্যাকশনটা আরো বেশি প্রেফার্ড হয়ে যেত। Thank you, sir. তবে এখানে একটা ব্যাপার আছে স্যার, মানে ওই হাইড্রোজেনটা কমে গেলে আবার দেখা যাবে কি এলিমিনেশন রিঅ্যাকশনের টেন্ডেন্সিও কিন্তু তখন আবার একটু একটু করে কমে আসবে। ঠিক আছে, দ্যাট মিন্স ওইখানে যদি তুমি ওইটাকে করে দাও, কি বলে হাইড্রোজেন করে দাও, তাহলে তো ওটা র্যান্ডম হয়ে গেছে। খেয়াল করে দেখো যে তখন তুমি থার্ড কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ করো আর ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ করো, রেজাল্ট একই। তবে তখন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত স্টেরিক হিন্ড্রেন্স কমে গেলে অনেক সময় পসিবিলিটি থাকে যেটা আবার সাবস্টিটিউশনও হয়ে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, তো যাই হোক এমনিতে ধরে নাও ওইটা যদি হাইড্রোজেন হয় আমরা এলিমিনেশনই পাবো। আমাদের লেভেলের জন্য এটুকুই ঠিক আছে, আমরা এর চেয়ে বেশি আর ডিটেইলে ট্রাই দিব না। আচ্ছা, টেম্পারেচারের কি এফেক্ট হবে স্যার? নরমালি টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশনের রেট বেড়ে যায়, এটা খুব ইজি ফ্যাক্ট। তবে টেম্পারেচার বাড়লে তো কলিশন নাম্বার বেড়ে যায়, সো কলিশন নাম্বার বাড়লে দুইটা রিঅ্যাকশনের এই টেন্ডেন্সি বাড়ার কথা। তবে যদি কোনো এক্সেপশন থাকে সেটা একটুখানি আমাদের ঘেটে দেখতে হবে যে আসলে কোনো এক্সেপশন আছে কিনা। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থেমে যাই স্যার। আমরা আগামী দিন সাইজেফ রুল, কারণ এলিমিনেশন রিঅ্যাকশনের সাইজেফ রুলটা আমরা না করেই E1 E2 করে ফেলেছে, আমরা আগামী দিন হচ্ছে সাইজেফ রুল